गुड इवनिंग। चलो आज के আমরা বল ও তার প্রভাব নিয়ে আলোচনা করব। বল ও তার প্রভাব। তো তোমরা জানো সবাই বল কথাটার সঙ্গে পরিচিত। আমরা নিজেরা বলি যে আমার খুব বল আছে। এই বল জিনিসটা আসলে কি এটা জানার জন্য আজকে তোমাদেরকে কয়েকটা পরীক্ষা করে দেখাই। দেখেই আমার হাতে একটা রাবার ব্যান্ড আছে। এই রাবার ব্যান্ডটাকে যদি আমি টান দিই তাহলে এটা প্রসারিত হচ্ছে। তাহলে রাবার ব্যান্ডটা প্রসারিত হলো কেন? এটা প্রসারিত হচ্ছে যখন এর উপর আমি কি প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, তাই তো। সাধারণ অবস্থায় রাবার ব্যান্ডটা এরকম আছে। একে যদি আমি এর উপর যত বেশি বল প্রয়োগ করব তত এটা বেশি প্রসারিত হবে। আর যদি বল প্রয়োগ কম করি তাহলে দেখো কম প্রসারিত হচ্ছে। তাহলে বল প্রয়োগ করার কারণেই এই রাবার ব্যান্ডটা প্রসারিত হলো, তাই তো। আরেকটা পরীক্ষা দেখাই। এটি কি বলতো? এটা হচ্ছে একটা স্পঞ্জ। এর উপর যদি আমরা বল প্রয়োগ করার চেষ্টা করি কি হয় দেখা যায়। বল প্রয়োগ করছে, এর উপর বল প্রয়োগ করলে এরকম হয়ে গেল। তাহলে অত বড় ছিল স্পঞ্জের টুকরোটা, এর কি হয়ে গেল? বল প্রয়োগ করার ফলে তার আয়তনের পরিবর্তন হয়ে গেল। বেশ বড় ছিল, এখন মুঠোর মধ্যে চলে এসেছে। তাহলে এর আয়তনের পরিবর্তন হলো। আর কি হয়েছে? আকৃতিরও পরিবর্তন হয়েছে। কেমন ছিল আগে আকৃতি? এরকম ছিল স্পঞ্জটা। তাহলে এই আকৃতি থেকে বল প্রয়োগ করার ফলে তার আকৃতি পাল্টে গেল। তাহলে বল প্রয়োগ করার ফলে কোনো জিনিসের আকার এবং আয়তনের পরিবর্তন হতে পারে। এটা মনে রাখবে যে বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার এবং আয়তনের পরিবর্তন হতে পারে। আরেকটা পরীক্ষা দেখাই। এই একটা এর ভিতরে একটা স্প্রিং আছে, দেখতে পাচ্ছ? স্প্রিংটা বেশ শক্ত। আমি যদি এখানে বল প্রয়োগ করি, এদিক থেকে বল, এই স্প্রিংটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে? খুব ভালো করে লক্ষ্য করো, স্প্রিংটা প্রসারিত হচ্ছে। আমি যত জোরে বল প্রয়োগ করব দেখো অনেকখানি প্রসারিত হয়েছে স্প্রিংটা। ছেড়ে দিচ্ছি, আবার আগের অবস্থায় চলে গেল। তাহলে স্প্রিংটার উপর এখানে আমি বল প্রয়োগ করলে স্প্রিংটা প্রসারিত হচ্ছে। যত জোরে বল প্রয়োগ করা হবে তত বেশি প্রসারিত হবে স্প্রিংটা। তাহলে বল প্রয়োগ করার ফলে আর বল প্রয়োগ করার ফলে কি হয়? আরেকটা জিনিস দেখাইতে আমাদেরকে। এখানে একটা ক্রিকেট বল দেখতে পাচ্ছ, স্থির অবস্থায় আছে। আমি কি হলো? বলটা চলতে শুরু করলো। কিসের ফলে? একে আমি আঙ্গুল দিয়ে একটু এর উপর বল প্রয়োগ করে দিলাম, যার ফলে এটা গতিশীল হলো। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্থির অবস্থা থেকে বস্তুটি গতিশীল হয়। আবার এই বলটা আসছে এদিকে, আমি একে বল প্রয়োগ করলাম, এখানে কি হলো? বলটা দাঁড়িয়ে গেল। তাহলে বল প্রয়োগ করলে কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসতে পারে অথবা তার দিক পরিবর্তনও হয়ে যেতে পারে। আসছে, আমি বল প্রয়োগ করে দিলাম, দিক পরিবর্তন হয়ে গেল। আবার বল প্রয়োগের ফলে তার গতিবেগ কমতে পারে বা বাড়তে পারে। এটা গতিশীল আছে। আমি আরেকটু বল প্রয়োগ করে দিলাম, তাহলে কি হলো? এখানে দেখো আরেকবার দেখো, এখানে নির্দিষ্ট গতিতে আসছে, আরেকটু বল প্রয়োগ করে দিলে তার গতি বেড়ে যাচ্ছে। তাহলে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে হয় বস্তুটি স্থির হতে পারে কিংবা তার গতিবেগ বেড়ে যেতে পারে অথবা তার দিক পরিবর্তন হতে পারে।
তাহলে তোমরা একটা আইডিয়া পেলে যে বল কাকে বলে। কাকে বলে বল? কোনো বস্তুর উপর, এটা লিখছি, কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হওয়ার ফলে, কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হওয়ার কারণে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তু বস্তুর বেগ বাড়ে বা কমে, কিংবা তার বেগের দিক পরিবর্তন হয়। অথবা কোনো বস্তুর আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়। তাহলে কি হলো? কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হওয়ার কারণে স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তুর বেগ বাড়ে বা কমে, কিংবা তার বেগের দিক পরিবর্তন হয়, অথবা কোনো বস্তুর আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়, তাকে বল বলে। তাই তো? কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হওয়ার কারণে কি বললাম? স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তুর বেগ বাড়ে বা কমে, বা তার বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। এখানটায় আর হচ্ছে না, এখানে লিখে দিচ্ছি, সেই কারণকে বল বলে। ঠিক আছে? তাহলে বল কি হলো? যে কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হলে স্থির বস্তু গতিশীল হতে পারে, কিংবা কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসতে পারে, কিংবা তার বেগ বাড়ে বা কমে, কিংবা তার বেগের দিক পরিবর্তন হয়, অথবা কোনো বস্তুর আকৃতি ও আয়তনের পরিবর্তন হয়, সেই কারণটাকেই বলা হয় বল। তাহলে বল কাকে বলে আমরা জানলাম। এরপর বলের প্রভাব। তাহলে বল, এখানে আরেকটা জিনিস তোমরা দেখলে, বল প্রয়োগ করার জন্য যেখানে যেখানে বল প্রয়োগ হয়েছে সেখানে বলটা প্রয়োগ করার জন্য স্পর্শ করতে হয়েছে। আমি কয়েকটা ঘটনা তোমাদেরকে এখানে বলছি, যে বল প্রয়োগ করার জন্য যে বলটা কারো উপর প্রযুক্ত হচ্ছে। এখানে আমি একটা ছক করছি, একটা ঘটনা লিখছি এখানে, যে বল প্রয়োগের জন্য এখানে ঘটনাগুলোর নাম, তারপরে লিখবো যেমন এখানে ঘটনা, এখানে লিখবো কি দিয়ে
স্পর্শ এটা তোমরা করবে এই সব কি দিয়ে স্পর্শ করছো, কার উপর স্পর্শ করছো, আর এখানে করবে স্পর্শ না করলে কি হতো, স্পর্শ না করলে কি হতো, কয়েকটা ঘটনা বলি। এক নম্বরে কি দেখেছিলাম তোমাদেরকে, রাবার ব্যান্ডের প্রসারণ কি দিয়ে স্পর্শ করেছিলাম, আঙ্গুল দিয়ে স্পর্শ করেছিলাম, কার উপর স্পর্শ করেছিলাম, রাবার ব্যান্ডটির উপর স্পর্শ করেছিলাম। যদি স্পর্শ না করতাম তাহলে কি রাবার ব্যান্ডটা প্রসারিত হতো? রাবার ব্যান্ডটাকে আরেকবার দেখাচ্ছি, এই রাবার ব্যান্ডটাকে প্রসারিত করার জন্য আমি একে আঙ্গুল দিয়ে স্পর্শ করে এর উপর বল প্রয়োগ করেছিলাম। এটা শুধু অবস্থায় যদি থাকতো, আমি যদি স্পর্শ না করতাম এর উপর বল প্রয়োগ না করতাম, এটা প্রসারিত হতো কি? তাহলে রাবার ব্যান্ডের উপর আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করেছি, কার উপর স্পর্শ করেছি, রাবার ব্যান্ডের উপর স্পর্শ করেছি। স্পর্শ না করলে কি হতো, এটা প্রসারিত হতো না। 2 নম্বর ঘটনায় কি বলেছিলাম, একটা স্পঞ্জের টুকরোকে বল প্রয়োগ করেছিলাম, তাহলে তার ফলে যদি স্পর্শ আমি না করতাম স্পঞ্জের টুকরোটাকে, তাহলে কি হতো, স্পঞ্জের টুকরোটাকে এরকম ছিল, এর উপর বল প্রয়োগ করেছিলাম, অর্থাৎ আমি স্পর্শ করেছি, স্পর্শ করে এর উপর বল প্রয়োগ করছি। যদি আমি স্পর্শ না করতাম তাহলে কি হতো, এর আকৃতি আয়তনের পরিবর্তন হতো না। এরকম আরো কতগুলো ঘটনা তোমরা উল্লেখ করবে যে যেখানে আমি কার বল প্রয়োগ করছি, কার উপর বল প্রয়োগ করছি, সেখানে স্পর্শ হয়েছে কিনা, আর স্পর্শ না হলে কি হতো। এরকম 5টা ঘটনা, এরকম পরপর 5টা ঘটনা তোমরা লিখবে। এরকম 5টা ঘটনা লিখে কি দিয়ে স্পর্শ করেছো, কার উপর স্পর্শ করছো, আর স্পর্শ না করলে কি হতো, এই তালিকাটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এরপর তাহলে কি হলো, বল যখন আমরা কোনো বস্তুর উপর প্রয়োগ করছি তখন স্পর্শ করতে হচ্ছে, তাহলে স্পর্শ ছাড়া কি বল প্রয়োগ হবে না? স্পর্শ ছাড়া বল প্রয়োগ হবে কিনা চলো একটু জেনে নেওয়া যাক। একটা পরীক্ষা তোমাদেরকে দেখাই। এখানে দেখো কতগুলো আলপিন নেওয়া হয়েছে, এই আলপিনগুলো এখানে আছে। একে স্পর্শ না করেই এর উপর বল প্রয়োগ করা যায় কিনা একটু দেখে নেওয়া যায়। দেখো এর কাছে আমি একটা ম্যাগনেট নিয়ে আসছি, কিন্তু ম্যাগনেটকে স্পর্শ করায়নি, ম্যাগনেটটা স্পর্শ করেনি আলপিনগুলোকে, কিন্তু আলপিনগুলো এর গায়ে আটকে গেল। আরেকবার দেখে নেওয়া যায়। দেখো এখানে আলপিন আছে, ম্যাগনেট এখানে আছে, ধীরে ধীরে ওর দিকে নিয়ে যাচ্ছি, আমি স্পর্শ করাইনি, এখানে আলপিনের কাছে আমি স্পর্শ করাচ্ছি না, কিন্তু আলপিনগুলো এর কাছে চলে আসছে। দেখো তাহলে স্পর্শ না করেও বল প্রয়োগ হচ্ছে এখানে, একেই বলা হয় স্পর্শহীন বল। তাহলে যে ইয়েটা দেখলে পরীক্ষাটা, এখানে কি হলো, চুম্বকটা আলপিনের টুকরোগুলোকে আকর্ষণ করছে এবং স্পর্শ করার আগেই আলপিনের টুকরোগুলো এসে চুম্বকের গায়ে আটকে গেল, অর্থাৎ চুম্বক থেকে বল প্রয়োগ হয়েছে কিন্তু স্পর্শ করেনি। চুম্বক আলপিনকে স্পর্শ না করার আগেই, স্পর্শ না করে আলপিনগুলো চলে এলো চুম্বকের কাছে, অর্থাৎ চুম্বক আলপিনগুলোর উপর বল প্রয়োগ করেছে স্পর্শ ছাড়াই, তাই তো? তাহলে একেই বলা হয় স্পর্শহীন বল। স্পর্শহীন
বল কি হলো, ম্যাগনেট গুলো চুম্বক আলপিনের টুকরোর উপর বল প্রয়োগ করেছিল স্পর্শ ছাড়া, কিন্তু এখানে এই ম্যাগনেট যে পদার্থগুলোকে চুম্বক যে পদার্থগুলোকে আকর্ষণ করে তাদেরকে বলা হয় চুম্বক পদার্থ। এটা মনে রাখবে একটু, চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ সব পদার্থকে কিন্তু চুম্বক আকর্ষণ করতে পারে না। যে পদার্থগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে সেই পদার্থগুলোকে বলা হয় চুম্বক পদার্থ। এর উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। তাহলে এই পদার্থগুলোকে বলা হয় চুম্বক পদার্থ। তাহলে স্পর্শহীন বলে ধারণা তোমরা পেলে। আরেকটা তোমাদেরকে পরীক্ষা দেখায়, দেখো এই একটা স্প্রিং তোলা যন্ত্রের উপর আমি এই বোতলটাকে এখানে, বোতলে জল আছে, এখানে দিয়ে দিলাম। কি হলো, স্প্রিংটা কিন্তু প্রসারিত হলো। কে বল, আমি তো এখানে আগে তোমাদেরকে যখন আমি পরীক্ষাটা দেখাচ্ছিলাম এখানে আমি বল প্রয়োগ করেছিলাম, স্প্রিংটা প্রসারিত হচ্ছিল। এখন আমি কিন্তু এখানে স্পর্শ করিনি, আমি এখানে এই জল ভর্তি বোতলটাকে এই হুকটাতে আটকে দিলাম। দেখো কি হচ্ছে, স্প্রিংটা প্রসারিত হচ্ছে। তাহলে এর উপর বল প্রয়োগ হলো, স্প্রিংটার উপর বল প্রযুক্ত হলো। এই বলটা কে প্রয়োগ করলো? এই যে বলটা এখানে প্রযুক্ত হলো, এই বলটা পৃথিবী এই বোতলকে আকর্ষণ করছে স্পর্শ ছাড়াই। এই এর উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে এটা হচ্ছে একটা স্পর্শহীন বল। পৃথিবীর যে বলের দ্বারা এই বোতলটিকে তার দিকে আকর্ষণ করছে, যার ফলে স্প্রিংটা প্রসারিত হলো, এটাই হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কি? পৃথিবীর যে বলের দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ। পৃথিবী যে বলের দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জানলাম? বল কাকে বলে, বল প্রযুক্ত হওয়ার জন্য কতগুলো ঘটনা ঘটে, যে বল কার উপর প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করলে কি হয়, বস্তুর আকৃতি আয়তনের পরিবর্তন হতে পারে, স্থির বস্তু গতিশীল হতে পারে, গতিশীল বস্তু স্থির অবস্থায় আসতে পারে, বা তার বেগ বাড়তে পারে কমতে পারে, বা বেগের দিক পরিবর্তন হতে পারে। আর কি জেনেছিলাম, বল কারো উপর যখন প্রযুক্ত করা হয়, প্রয়োগ করা হয়, তখন স্পর্শ করতে হয়। আরেকটা জিনিস জানলাম যে স্পর্শ ছাড়াও বল কাজ করতে পারে, সেই বলকে বলা হয় স্পর্শহীন বল। আর এখান থেকে অভিকর্ষের ধারণা, এই অভিকর্ষ কাকে বলে। তাহলে আজকে এখানেই থাক, তোমরা আগামী ওই পরের ভিডিওতে আমরা এই পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করবো, চাপের প্রভাব। এখানে যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই কাজটা তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর এই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে আমি অনেকে দিতে পারছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো যুক্ত হতে পারোনি তাদেরকে তোমরা ভিডিওগুলো শেয়ার করে দাও, ভিডিও লিঙ্কটা তাদেরকে শেয়ার করে দেবে। আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, অর্থাৎ এই ভিডিওর কোয়ালিটি বা কী করলে আরও ভালো করা যাবে, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আজকে এখানে রাখি।